বলছি 2025 সালে মুক্তি পাওয়া হরর সাসপেন্স থ্রিলার মুভি ওদেলা 2 এর কথা। ওদেলা রেলওয়ে স্টেশনের গল্পটা যেখানে শেষ হয়েছিল, ওদেলা 2 এর গল্পটাও সেখান থেকেই শুরু হবে। তাই আপনি যদি আগের পর্বটি দেখে না থাকেন, তাহলে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে এখনই দেখে আসতে পারেন। তো আর কথা না বাড়িয়ে সোজা গল্পে চলে যাচ্ছি। ওদেলা রেলওয়ে স্টেশন। স্কুল পড়ুয়া একটি মেয়েকে দেখা যায় একটি কাটা মাথা হাতে নিয়ে রেলওয়ে ট্র্যাক দিয়ে হেঁটে আসছে। মেয়েটি মাথাটা নিয়ে সোজা থানায় চলে যায়। ঠিক যেমনটা আমরা আগের পর্বে রাধাকে যেতে দেখেছিলাম, তেমনভাবে এই মেয়েটিও থানায় ঢুকে টেবিলের উপর মাথাটি রাখে। আর এটা দেখে সবাই তো হতভম্ব। পাশে থেকে একজন বলে ওঠে, 6 মাস আগেই তো এভাবে তিরুপতির মাথা পাওয়া গিয়েছিল, এখন আরেকটা কোত্থেকে এলো? তবে এটা কার মাথা? কেন মেয়েটি এই কাটা মাথা হাতে নিয়ে থানায় এলো? জানতে হলে আমাদের 6 মাস পূর্বের সেইখানে ফিরে যেতে হবে, যেখানে প্রথম পর্বটি শেষ হয়েছিল। তিরুপতির খুনের দায়ে রাধাকে জেলে পাঠানো হচ্ছে। অন্যদিকে তিরুপতির বডিটি উদ্ধার করে পোস্টমর্টমে নেওয়া হয়। এদিকে তিরুপতির ভাই রঘু আর তার বন্ধু সাম্বা তিরুপতির বডি নেওয়ার জন্য অপেক্ষা করছিল। পোস্টমর্টম হয়ে গেলে তারা বডিটি হ্যান্ডওভার করে। আর এরপর রঘুরা তিরুপতির বডিটি গ্রামে নিয়ে যায়। কিন্তু বাড়িতে এবং বাড়ির আশেপাশে কোনো মানুষজনই নেই। আবার তিরুপতির বডি আনতে দেখে এক ব্যক্তি দ্রুত গিয়ে সারপাঞ্চকে খবর দেয় তিরুপতির বডি আনা হয়েছে। গ্রামের অন্যান্য লোকজনও সেখানে ছিল। তিরুপতির বডি আনার খবর পেয়ে তিরুপতির বন্ধু বান্ধব কেউই আসেনি। সাম্বা একজনকে কল করে যাচ্ছে, কিন্তু কেউই আসতে রাজি হচ্ছে না। তিরুপতি জীবিত থাকা অবস্থায় গ্রামের নিরীহ মেয়েদের উপর নির্যাতন করে মেয়েদেরকে নির্মমভাবে খুন করেছে। তাই গ্রামবাসী তিরুপতির উপর এতটাই রেগে আছে যে তিরুপতির মৃত্যুর পরও তিরুপতির যেন পরবর্তী জন্ম না হয়, আর তিরুপতির আত্মা যেন কখনোই শান্তি না পায়, গ্রামের পণ্ডিতকে নিয়ে আলোচনায় বসেছে। সবার কথা শুনে পণ্ডিত ভালো করে রিসার্চ করে বলে, তাহলে একটাই উপায় আছে, আর তা হচ্ছে সমাধিদ্বন্দ্ব। পণ্ডিত বলে, আমাদের পরিবারে কেউ মারা গেলে আমরা কি করি? হয় তার বডিটি পুঁতে রাখি, না হলে জ্বালিয়ে দেই। কিন্তু ওর সাথে এমন কিছুই করা হবে না। আগামী আমাবস্যার দিন সকাল 6টার সময় ওর বডিটি মাটির গর্তে খাড়া অবস্থায় রেখে ওর লাশে কালো মুরগির রক্ত মেখে গ্রামবাসীর নখের টুকরো পায়ের নিচের মাটি কালো একটি কাপড়ের মধ্যে বেঁধে ওর লাশের সাথে পুঁতে দিতে হবে। একেই বলা হয় সমাধিদ্বন্দ্ব। আর এই দ্বন্দ্ব দিলে তিরুপতির আত্মা কখনোই শান্তি পাবে না। তিরুপতির আর পুনর্জন্ম হবে না। আত্মা সারাক্ষণ এদিক ওদিক ঘুরে বেড়াবে। পণ্ডিতের কথা শুনে পুরো গ্রামবাসী তিরুপতিকে সমাধিদ্বন্দ্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং ঢোল পিটিয়ে পুরো গ্রামবাসীকে জানিয়ে দেওয়া হয়, গ্রামের বাইরে যেখানে জন্তু জানোয়ারের মরদেহ পুঁতে রাখা হয়, সেখানে একটি গাছের নিচে তিরুপতিকে সমাধিদ্বন্দ্ব দেওয়া হবে। এদিকে তিরুপতির বাড়িতে কেউই আসেনি। এজন্য রঘু আর সাম্বা দুজনেই তিরুপতির বডিটি কাঁধে করে গ্রামের বাইরে নিয়ে আসছে। তিরুপতির আত্মা তখন আহাজারি করছে, কারণ তিরুপতি যাদের সাথে চলেছে, তিরুপতির যে বন্ধুগুলো রয়েছে, তারাও আজ তার বডিটি বহন করছে না। কারণ আমরা সবাই জানি সে কতটা নিকৃষ্ট কাজ করেছিল। এদিকে গ্রামবাসী সেই স্থানে গিয়ে জড়ো হয়েছে। রঘু সারপাঞ্চকে বোঝানোর চেষ্টা করে যে আমার ভাই মারা গেছে, ভাবি জেলে, পুরো পরিবারই নষ্ট হয়ে গেছে, তারপর আপনারা কেন এমনটা করছেন? কিন্তু গ্রামবাসীর ক্রোধ এতটাই বেশি, তারা এসব শুনতে চাচ্ছে না। তারা যে কোনো মূল্যে মৃত্যুর পরও তিরুপতিকে শাস্তি দিতে চাচ্ছে। এই জন্য পণ্ডিত যেমনটা বলেছিল, ঠিক সেভাবেই তিরুপতির বডিটিকে দাঁড় করিয়ে সমাধিদণ্ড দেয়া হয়। তিরুপতির আত্মা তখনও কাঁদতে কাঁদতে বলছিল, আমি এমনিতেই সাজা পেয়েছি, তারপরও তোমরা কেন আমার সাথে এমনটা করছো? আমাকে মুক্তি দাও, আমার বডিটি জ্বালিয়ে দাও, আমাকে এভাবে শাস্তি দিও না। তারপরও গ্রামবাসী তাকে সমাধিদণ্ড দেওয়ার পর তিরুপতির আত্মা চিৎকার করে বলছিল, তোমরা অনেক বড় ভুল করে ফেলেছ। আমি কাউকে শান্তিতে থাকতে দিব না। আমি এর প্রতিশোধ নিব। এই গ্রামবাসীর ঘুম হারাম করে দিব, সুখ শান্তি কেড়ে নিব। আমি এই গ্রামকে ধ্বংস করে দিব। এরপর গ্রামবাসী সেখান থেকে চলে যায়। তিরুপতির আত্মা তখনও চিৎকার করেই যাচ্ছে। আর এখান থেকে সিন চলে যায় হিমালয় পর্বতের একটি গুহাতে, যেখানে একজন ঋষি ধ্যানমগ্ন থাকা অবস্থায় সবকিছু বুঝতে পেরে তার দুজন শিষ্যকে বলছে, ভারতের ওদেলা নামে একটি স্থানে এক দুষ্টু আত্মার জন্ম হয়েছে। তবে সে এটাও জানায়, ওই দুষ্ট আত্মাকে বিনাশ করার জন্য কোনো না কোনো জায়গায় ঈশ্বরের আবির্ভাব হয়েছে। সিন চলে যায় এর কয়েকদিন পর। তিরুপতির আতঙ্কে গ্রামের সবার বিয়ে বন্ধ ছিল। তিরুপতি যেহেতু এখন মারা গেছে, তাই বিয়ে করতে আর কোনো ভয় নেই। এই জন্যই আজ গ্রামের এক বাড়িতে বিয়ে। আবার কেউ বলছে গ্রামের সবাই খুশি মানাচ্ছে, আবার তিরুপতির নজর না লেগে যায়। দিনের বেলাতে বিয়েটা হয়ে গেছে। পণ্ডিত রাতে বরকনেকে আশীর্বাদ দিতে যাচ্ছিল, তখনই হঠাৎ গ্রামের সেই জায়গায়, মানে তিরুপতিকে যেখানে সমাহিত করা হয়েছিল, ওই জায়গার পাশে বসে কয়েকটি ছেলে ড্রিঙ্কস করছিল। পণ্ডিতকে দেখে তারা পণ্ডিতকেও ডাকে।
আর পণ্ডিতও সুযোগ করে তাদের সাথে 2 ব্যাগ মেরে দেয়। আর এরপর পণ্ডিত জানতে পারে আজ যে মেয়েটির বিয়ে হলো, সৌম্য নামে এই ছেলেটি ছোট থেকে ওই মেয়েটিকে ভালোবাসত। সে এতদিন ওই মেয়েটিকে দেখে রেখেছে, মেয়েটিকে আগলে রেখেছে, আর সেই মেয়েটি আজ অন্য একজনের বউ হয়ে গেছে। এটা সে কিছুতেই মানতে পারছে না। গাছ লাগিয়ে এতদিন সে পাহারা দিল, আর ফল ভোগ করবে অন্য একজন। এই জন্য সৌম্য বলছিল, আমি কিছুতেই এটা হতে দেব না, আমি ওই মেয়েকে রেপ করব, আর এর পুরো দোষটা যাবে থিরুপতির আত্মার উপর। আর সৌম্যর এসব উল্টোপাল্টা কথা শুনে পণ্ডিত চলে যাচ্ছিল। তবে পণ্ডিতের একটা সমস্যা আছে, পানি জাতীয় কিছু খেলেই তার প্রেশার চাপে। এই জন্য পণ্ডিত হিসু করতে পাশেই যাচ্ছিল। পণ্ডিত খেয়াল করে কয়েকজন মহিলা সেখান দিয়ে আসছে। এই জন্য পণ্ডিত একটু এগিয়ে থিরুপতির সমাধির দিকে এগিয়ে যায়, আর ঠিক থিরুপতির সমাধির উপর গিয়েই হিসু করে বসে। এরপর পণ্ডিত যখন সেখান থেকে চলে যাবে, তখনই পণ্ডিতের পায়ে একটি কাঁটা ঢুকে যায়, আর কাঁটা ঢোকায় মাটিতে কয়েক ফোঁটা রক্ত পড়ে, আর সেই রক্ত সোজা থিরুপতির গায়ে গিয়ে পড়ে। সাথে সাথে থিরুপতির আত্মাটা বেরিয়ে পণ্ডিতের শরীরে ঢুকে পড়ে, আর সেখান থেকে সোজা ওই বিয়ে বাড়িতে চলে যায়। এদিকে বাসর ঘরে যাওয়ার আগে বরকনে পণ্ডিতের থেকে আশীর্বাদ নেওয়ার জন্য অপেক্ষা করছে। তাই পণ্ডিত আসা মাত্রই বরকনে পণ্ডিতের থেকে আশীর্বাদ নিতে চায়, কিন্তু পণ্ডিতের মধ্যে তো থিরুপতির আত্মা ঢুকে পড়েছে। তাই থিরুপতির চোখ সোজা কোণের দিকে। কোণের শরীরের যে অংশগুলো দেখা যাচ্ছিল, থিরুপতি সেগুলোই দেখছিল। থিরুপতি কোণেকে দেখে সহ্য করতে পারছে না। এরপর বরকনে আশীর্বাদ নিয়ে সোজা বাসর ঘরে চলে যায়। এরপর নতুন বরকনে তাদের বাসর ঘরে গিয়ে রোমান্স করছিল। মেয়েটি তখন পুরোই নগ্ন। ঠিক তখনই পণ্ডিত বাসর ঘর ঢুকে পড়ে। পণ্ডিতকে দেখা মাত্র ছেলেটি বলে ওঠে, তুমি কি পাগল হয়ে গেছ? আমাদের ফুলসজ্জা দেখতে এসেছ? ছেলেটি পণ্ডিতকে ধাক্কা দিয়ে বের করে দিতে যাচ্ছিল, কিন্তু সে তো জানে না পণ্ডিতের মধ্যে থিরুপতির আত্মা রয়েছে। তাই পণ্ডিত এক থাপ্পড় দিয়ে ছেলেটিকে ঘরের বাইরে পাঠিয়ে দেয়। এরপর মেয়েটির কাছে গিয়ে মেয়েটির শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করছিল। তবে মেয়েটি যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখনই পণ্ডিত মেয়েটির চুলের মুঠি ধরে এক হ্যাচকা টানে মাথার চামড়া সহ আলাদা করে ফেলে। মেয়েটি তখন মাটিতে পড়ে কাতরাচ্ছে। এরপর থিরুপতি মেয়েটিকে ধর্ষণ করে হত্যা করে। আর এরপর বাড়ির লোকজন পণ্ডিতকে ধরে ফেলে। কিছুক্ষণের মধ্যেই পুরো পুলিশ ফোর্স এসে পড়ে। গ্রামবাসীও পণ্ডিতকে মারার জন্য উঠে পড়ে যাচ্ছে। পুলিশ কোনোভাবে ট্যাকেল দিতে পারছে না। পণ্ডিতকে জিজ্ঞাসাবাদ করলে পণ্ডিত বারবারই বলছে, আমি কিছুই করিনি, আমি এসে এদেরকে মৃতই দেখেছি। কারণ আসলে তো পণ্ডিত কিছু করেনি। আর এতক্ষণে থিরুপতির আত্মা পণ্ডিতের শরীর থেকে বের হয়ে আবার সেই সমাধিতে চলে গেছে। এরপর পণ্ডিতকে থানায় নিয়ে ইচ্ছামতো পেটানো হয়, কিন্তু পণ্ডিত বারবারই বলছে, আমি কিছু করিনি। এসআইয়ের কথা তুই যদি না করে থাকিস, কে করেছে? তখন পণ্ডিতের গত রাতের কথা মনে পড়ে, যে সৌম্য বলেছিল আমি ওকে ধর্ষণ করে থিরুপতির আত্মার কথা বলে চালিয়ে দিব। এই জন্য পণ্ডিত সৌম্যর কথা বলে। এরপর সৌম্য সহ সৌম্যর সাথে যারা ছিল সবাইকে অ্যারেস্ট করে থানায় এনে উল্টো করে বেঁধে বেদম পেটানো হয়। যদিও তারাও বারবার বলছে তারা নেশাগ্রস্ত ছিল, তাই নেশার ঘরে এসব বলেছিল। আসলে তারা কিছুই করেনি। অন্য দৃশ্যে আমাদের রহিম নামে এক মৌলবীকে দেখানো হয়। এই দম্পতি তাদের ছোট্ট মেয়েকে নিয়ে রহিমের কাছে এসেছে। তাদের ধারণা তার মেয়ের উপর কোনো দুষ্ট আত্মার নজর পড়েছে। অবশ্য রহিম তার উপর ঝাড়ফুঁক করে একটি কালো মুরগি ধরিয়ে দেয় এবং বলে, আমি থাকতে তোমাদের কোনো চিন্তা নেই, এই মুরগিটা তোমরা রাতের বেলায় নির্জন একটি রাস্তায় ফেলে আসবে। তো কথা মতো ওই দম্পতি রাতের বেলা ঠিক ওই জায়গাতে গিয়ে রহিমের কথা মতো ওই কালো মুরগির গলা ছিঁড়ে রাস্তার মধ্যে ফেলে চলে যায়। আর এর ঠিক কিছুক্ষণ পরই ভেনকাটেশ নামে এই ছেলেটি সেদিক দিয়ে যাচ্ছিল। তখন ভেনকাটেশ যা দেখতে পায় তা সে স্বপ্নেও ভাবেনি। ভেনকাটেশ লক্ষ্য করে ধুলোবালি আর পাতা মোড়ানো কিছু একটা ওই মুরগিটিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, যেটা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে এটা থিরুপতির আত্মা। আর এটা দেখা মাত্রই ভেনকাটেশ পরবর্তী দিন সকাল হতেই রহিমকে এই বিষয়টি জানায়। তবে এটা জানার পর রহিমও বেশ চিন্তায় পড়ে গেছে। মাত্রই একজন নববধূর সাথে এই ঘটনাটা ঘটে গেল, তারপর আবার গত রাতের এই ঘটনা। গ্রামের অন্যরা খুব চিন্তিত। তাদের কথার মধ্যেই রেড্ডি তার মেয়ের বিয়ের কার্ড নিয়ে আসে। কিন্তু রেড্ডির মেয়ের বিয়ের কথা শুনেই রহিম বলছিল, গ্রামে এত সব হচ্ছে, এর মধ্যে বিয়ের অনুষ্ঠান আমার কাছে ঠিক মনে হচ্ছে না। কিন্তু রেড্ডির কথা, ওই পণ্ডিত নেশারও ছিল, নেশার করে হয়তো বা এমন করেছে। আপনার যদি বেশি ভয় লাগে আপনার আসার প্রয়োজন নেই, বলে রেড্ডি চলে যায়। আর ওই রাতে থিরুপতির সমাধির পাশে থিরুপতির সেই বাইসাইকেলটিকে দেখা যায়, যেই বাইসাইকেল নিয়ে থিরুপতি পুরো ওদেলা ঘুরে বেড়াতো। আর আজও থিরুপতির আত্মা ওই বাইসাইকেল নিয়ে পুরো ওদেলা ঘুরে বেড়ায়। সিন চলে যায় পরদিন সকালে। থিরুপতির মা, বোন, ভাই এবং সাম্বা সবাই থিরুপতির জন্য খাবার নিয়ে এসেছে। কারণ থিরুপতি বেঁচে থাকতে যেসব খাবার পছন্দ করত, তারা থিরুপতির আত্মার শান্তির জন্য সেই খাবারগুলো নিয়ে এসে থিরুপতির সমাধির উপর রেখে যায়। আর যাওয়ার সময় তারা খেয়াল করে
তিরুপতির সাইকেলটাও এখানে। এজন্য রঘু তিরুপতির সাইকেলটাও নিয়ে যায়। আর তারা চলে যাওয়া মাত্রই তিরুপতির আত্মা এসে ওই সব খাবার খেয়ে সাবার করে ফেলে। এখান থেকে সিন চলে যায় রেড্ডির মেয়ের বিয়েতে। একমাত্র মেয়ের বিয়ে। রেড্ডি খুব ধুমধাম করে দিচ্ছে, কারণ রেড্ডির পার্টি এখন ক্ষমতায়। আবার রেড্ডির সারপাঞ্চ মায়ান্নাকেও ইনভাইট করেছিল। মায়ান্নাও খাওয়া দাওয়া শেষ করে উপহার হিসেবে মাত্র 116 টাকা দেয়। এটা নিয়ে সবাই হাসি ঠাট্টা করছিল। অবশ্য মায়ান্নার কথা, মায়ান্নার মেয়ের বিয়েতে রেড্ডিও মাত্র 116 টাকা দিয়ে এসেছিল। আর এটা নিয়ে হাসি ঠাট্টার এক পর্যায়ে কথা পার্টি পর্যন্ত চলে যায়। একজন আরেকজনের পার্টি নিয়ে কথা বলতে শুরু করে, কারণ মায়ান্নার পার্টি এখন ক্ষমতায় নেই। কিন্তু মায়ান্না তার পার্টিকে প্রচুর শ্রদ্ধা করে, তাই পার্টিকে নিয়ে কোনো কথা সে সহ্য করতে পারে না। তাদের এই কথা এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত চলে যায়। আর কথার মধ্যে মায়ান্নার মেয়ের বিষয়টাও আসে, কারণ মায়ান্নার মেয়ের বিয়ের দিন রাতেই তিরুপতি মায়ান্নার মেয়েকে হত্যা করেছিল। আর এই প্রসঙ্গ তোলায় মায়ান্নাও রাগ করে রেড্ডিকে বলে যায়, আমার মেয়ের থেকে ভয়াবহ অবস্থা হবে তোর মেয়ের সাথে। এরপর মায়ান্না সেখান থেকে চলে আসে। সিন রাতে মায়ান্না তার সহযোগীকে নিয়ে তার ট্রাক্টরে করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। আর যেতে যেতে ঠিক তিরুপতি সমাধির ওখানে এসে মায়ান্নার হিসু চেপে বসে। মানে সবার যে কেন এখানে এসে হিসু চাপে আমি বুঝতে পারছি না। আর মায়ান্না ভালো করে জানে এখানে তিরুপতি সমাধি। আর তিরুপতি যেহেতু তার মেয়েকে নৃশংসভাবে হত্যা করেছিল, তাই মায়ান্না ইচ্ছা করেই তিরুপতি সমাধির উপরই হিসু করে। হিসু করতে করতে মায়ান্না হাসতে হাসতে বলছিল, তুই জীবিত থাকতে গ্রামের মানুষ তোর ভয়ে হিসু করত, আর এখন তুই মরে যাওয়ার পর তোর সমাধিতে হিসু করে। আজ তুই বেঁচে থাকলে রেড্ডির মেয়েরও একই অবস্থা হতো যেমনটা আমার মেয়ের সাথে হয়েছিল। এই বলে মায়ান্না যখন চলে যাচ্ছিল তখন একটি কাচে লেগে মায়ান্নার পা কেটে যায়। আর সেই রক্ত একইভাবে সমাধির উপর থেকে গড়িয়ে সোজা তিরুপতির গায়ে গিয়ে পড়ে। আর সাথে সাথে তিরুপতির আত্মা বের হয়ে মায়ান্নার শরীরে ঢুকে পড়ে। আর পণ্ডিতের বেলা যেমনটা হয়েছিল, মায়ান্নার বেলাতেও তিরুপতির আত্মা মায়ান্নাকে নিয়ে ওই ট্রাক্টর নিয়ে সোজা রেড্ডির বাড়িতে চলে যায়। রেড্ডির বাড়িতে তখন সবাই ঘুমাচ্ছে, কিন্তু কোনো ঘরে নতুন বরকনে নেই। কিন্তু তিরুপতির আত্মা ঠিকই তাদেরকে খুঁজে বের করে। তিরুপতি দেখতে পায় বরকনে দূরে একটি মাঠের মধ্যে একটি মাচার উপর তাদের ফুলসজ্জার ঘর সাজিয়েছে, কারণ তারা আজকের রাতটাকে স্মরণীয় করে রাখতে চায়। তাই খোলা আকাশের নিচে চাঁদের আলোতে তারা ফুলসজ্জা করার পরিকল্পনা করেছিল। আর তিরুপতিও এমন একটি সুযোগের অপেক্ষা করছে, তাই তিরুপতি সোজা সেখানে চলে যায়। ভুট্টা খেতে তখন আগুন লেগে গেছে। ছেলেটি জানতে চায় তুই কে? মায়ান্না নেমেই বলে, আমি তিরুপতি। এরপর মায়ান্না ছেলেটিকে মেরে বেহুশ করে ফেলে। এরপর মেয়েটির কাছে যেতেই মেয়েটি বলছিল, আমি আপনাকে নিজের বাবার মতো দেখি, আমার সাথে এমনটা করবেন না। কিন্তু মেয়েটি তো জানে না এটা মায়ান্না না, মায়ান্নার মধ্যে তিরুপতি সব করছে। এরপর তিরুপতি মেয়েটির মুখের মধ্যে একটি ভুট্টা ঢুকিয়ে দেয় এবং মেয়েটিকে ধর্ষণ করে হত্যা করে নৃশংসভাবে এখানে ফেলে চলে যায়। আর পরবর্তী দিন সকাল হতেই সবাই এসে দেখে পুরা ভুট্টা খেতে চলে গেছে। আর এর মধ্যেই ওই মেয়েটির নৃশংস মৃতদেহটি পড়ে আছে। মেয়ের এমন নৃশংস মৃত্যু দেখে রেড্ডিও কিছুতেই মানতে পারছে না। গ্রামবাসীও পুরো হতভম্ব হয়ে গেছে, এসব কি হচ্ছে। এই জন্য রাগে ক্ষোভে গ্রামবাসী পণ্ডিত আর মায়ান্নাকে গ্রামের মধ্যে একটি বটগাছের সাথে বেঁধে পেটাচ্ছিল। অবশ্য পুলিশ বাধা দিতে গেলে রেড্ডি তাদেরকে বলে, এতগুলো মেয়ে মারা গেছে, তোমরা কি করতে পেরেছ? তা আমাদের বদলা আমরাই নিচ্ছি। কিন্তু মায়ান্না এবং পণ্ডিত বারবারই বোঝানোর চেষ্টা করছে, আমরা ওই মেয়েদেরকে মারিনি, কারণ তারা তো জানে তারা কিছু করেনি। কিন্তু গ্রামবাসীকে কে বোঝাবে? তবে এর মধ্যেই রহিম ভেঙ্কাটেশকে নিয়ে এসে বলে ওরা খুন করেনি। গ্রামবাসী জানতে চায় তাহলে কে করেছে। এরপর রহিম ওই রাতে ওই মুরগির ঘটনার কথা বলে, যেটা ভেঙ্কাটেশ নিজে চোখে দেখেছে। আর সাথে ভেঙ্কাটেশ গ্রামের কিছু স্থানে সিসিটিভি ফুটেজও দেখায়, যেই ফুটেজের মধ্যে তিরুপতির সেই সাইকেলটিকে দেখা যাচ্ছে। সাইকেল চলছে, কিন্তু সাইকেলে কোনো মানুষ নেই। তাহলে সাইকেলটিকে চালাচ্ছে, তার মানে তিরুপতির আত্মাই সব কিছুই করছে। গ্রামের দুইটি নৃশংস ঘটনায় পুলিশের এসিপিও চলে আসে। আর এসিপি এসেই পণ্ডিত আর মায়ান্নাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে বলছিল, কিন্তু রহিম বাধা দেয়। রহিম বলে খুন ওরা করেনি। রহিম পুরো বিষয়টি এসিপিকে খুলে বলার চেষ্টা করে, কিন্তু এসিপি এসব আত্মা ভূত পেতনি এসবে বিশ্বাসী না। এসিপির ধারণা রহিম হয়তোবা মায়ান্নার পণ্ডিতকে বাঁচানোর চেষ্টা করছে, তাই তিরুপতির আত্মার মিথ্যা গল্প বানাচ্ছে। কিন্তু রহিম তার কথায় অটল। রহিমের কথা এই সব কিছু তিরুপতি আত্মাই করছে। অবশ্য রহিমকে চ্যালেঞ্জ করে এসিপি বলেই বসে, আমি নিঃসন্দেহে বলতে পারি তুমি ওদেরকে বাঁচাতে মিথ্যা ঘটনা রচনা করছো। আর রহিম যে তিরুপতির আত্মার বিষয়টি মিথ্যা বলছে সেটা প্রমাণ করার জন্য এসিপি তিরুপতির সমাধির পাশে তাঁবু গাড়ে এবং পুরো ফোর্স নিয়ে সারা দিন পাহারা দেয়। এসিপির কথা এই সব কিছু মিথ্যা রটনা, তাই এসিপি এই বিষয়টাকে একদমই হালকাভাবে নিচ্ছে। দিন বের হয়ে যখন সন্ধ্যা হয়ে যাচ্ছিল,
এসিপি তার সাথে থাকা সবাইকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এসিপি বলে, তোমরা চলে যাও, আমি একা এখানে যথেষ্ট। সাথে এক কনস্টেবলকে বলে দেয় কাল সকালে যখন আসবে আমার জন্য চা নিয়ে আসবে। এরপর সবাই চলে যায়। সিন চলে যায় পরবর্তী দিন সকালে। এসিপির কথা মতো ওই কনস্টেবল চা নিয়ে এসে দেখে এসিপি সেখানেই বসে আছে, কিন্তু এসিপি কোনো সাড়া শব্দ করছে না। তবে এসিপিকে ধাক্কা দিতেই এসিপির চোখ থেকে সানগ্লাস পড়ে যেতেই দেখা যায় এসিপির একটা চোখ তুলে নেওয়া হয়েছে। আর এসিপির পিঠে কোনো মাংস নেই, শুধু হাড়গুলো দেখা যাচ্ছে। ভিতর থেকে মাংস খুলে নেওয়া হয়েছে। আর এরপর আমাদের এটাও দেখানো হয় তিরুপতি গত রাতে এসিপিকে কিভাবে খুন করেছে। আর এসিপির খুনের মাধ্যমে এটা স্পষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে এই সব কিছু তিরুপতির আত্মার কাজ। তাই এখন পুরো গ্রামবাসীর মনের মধ্যে তিরুপতির আত্মার আতঙ্ক কাজ করছে। তারা বাড়ি থেকে বের হতেও ভয় পাচ্ছে। আর বিয়ের কথা তো সবাই ভুলেই গেছে। আর গ্রামের মেয়েরা রাতে ঘুমাতেও সাহস পাচ্ছে না। এই জন্য গ্রামবাসী সেন্ট্রাল জেলে গিয়ে রাধার সাথে দেখা করে এবং রাধাকে সব কিছু জানানোর পর রাধা বলে, যেই তিরুপতিকে আমি সাজা দেওয়ার জন্য খুন করে জেলে আসলাম সেই তিরুপতিকে তোমরা সাজা দেওয়ার জন্য জীবিত রেখে দিলে। অবশ্য গ্রামবাসীও এতে অনুতপ্ত। তারা বুঝতে পারছে তারা ভুল করেছে, কিন্তু এখন এর থেকে নিস্তার পেতে একটা সমাধান প্রয়োজন। তারা রাধাকে বলে, একমাত্র তুমি এখন আমাদেরকে বাঁচাতে পারবে। রাধা বলে, আপনাদের একমাত্র ভৈরবী বাঁচাতে পারবে। আর ভৈরবী রাধারই বোন, যে ছোটবেলায় বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। কিন্তু কেন পালিয়ে গিয়েছিল সেটা কেউই জানতো না। এখানে বাবা মা নামে শিবের ভক্ত এক মহিলা ছিল। ভৈরবী মাঝে মধ্যে তার কাছে যেত। আর এই বাবা মায়ের একটি গল্প ভৈরবীর মনে ধরে যায়। বাবা মা ভৈরবীকে বলেছিল 12 বছর বয়সে একজন মেয়ের পিরিয়ড শুরু হয়, আর সেটা 53 বছর বয়সে গিয়ে শেষ হয়। যে নারী তার প্রথম পিরিয়ড থেকে শেষ পিরিয়ড পর্যন্ত নিজেকে বিয়ে শাদী থেকে দূরে রেখে নিজের কুমারিত্ব ধরে রাখতে পারবে আর 110 কোটি বার শিবের নাম জপ করবে, শিবের পক্ষ থেকে ওই মেয়ে অসীম শক্তির অধিকারী হবে। আর এরপরই ভৈরবী বাড়িতে একটি চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। ভৈরবী বাড়ি ছেড়ে ধর্মের পথে চলে গিয়েছিল। সাধু সন্ন্যাসীদের সাথে তপস্যা শুরু করেছিল। আর এখন সে একজন প্রসিদ্ধ নাগা সাধু। সাথে রাধা এটাও জানায় এখান থেকে দূরে একটি পাহাড়ি অঞ্চলে পুরাতন একটি শিব মন্দির আছে। আমি শুনেছি ভৈরবী ওই শিব মন্দিরের সংস্কারের জন্য মাঝে মধ্যে ওখানে আসে। এই জন্য রাধার কথা মতো গ্রামবাসী সোজা সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। পাহাড় পর্বত নদী সব কিছু পার হয়ে তারা সেই মন্দিরের কাছে গিয়ে ভৈরবীর দেখা পায়। তারা ভৈরবীকে তাদের গ্রামের সমস্যার কথাগুলো খুলে বলে, কিন্তু ভৈরবী তাতে কোনো সাড়াই দিচ্ছিল না। কারণ ভৈরবীর দৃষ্টিতে এই সব কিছুর জন্য গ্রামবাসী দায়ী। তাই তাদের এই সাজা ভোগ করা স্বাভাবিক। এজন্য ভৈরবী তাদের সাথে গ্রামে যেতে চাচ্ছে না। কিন্তু গ্রামবাসী ভৈরবীকে অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করলে অবশেষে ভৈরবী যেতে রাজি হয় এবং গ্রামবাসীর সাথে ওদেলা গ্রামে ফিরে আসে, যেটা তারই মাতৃভূমি। পুরো গ্রামবাসী ভৈরবীকে উৎসবের সাথে গ্রহণ করে। আর ভৈরবী এসেই সেই বাড়িতে ওঠে যেই বাড়ি থেকে তার এই সব কিছু শুরুটা হয়েছিল। আর এই ঘরের মধ্যে রয়েছে একটি নাগ মন্দির। আর এখানে সেই মহিলার রেখে যাওয়া একটি রুদ্রাক্ষ রয়েছে। আর সেই রুদ্রাক্ষী ভৈরবীকে পথ দেখিয়ে নিয়ে যায়। ভৈরবীকে ওই সকল স্থানে নিয়ে যায় যেখানে যেখানে ওই মেয়েগুলোর মৃত্যু হয়েছিল এবং পরিশেষে তিরুপতির সমাধির কাছে নিয়ে যায়। আর ভৈরবী তিরুপতির ওই সমাধির কাছে আসা মাত্রই তিরুপতির আত্মা ভৈরবীর উপস্থিতি বুঝতে পেরে চিৎকার করে বলছিল, আমার কাছে আসবি না। এরপর ভৈরবী তিরুপতির আত্মাকে আটকে রাখতে প্রথমে এখানে একটি ত্রিশূল স্থাপনা করে। এরপর তিরুপতির আত্মাকে স্থায়ীভাবে আটকে রাখার জন্য কিছু সরঞ্জাম চায়। ভৈরবী 4 দিশায় 4 নন্দী স্থাপনা করে। এরপর 9 ধরনের শস্য, গঙ্গার জল আর কিছু মাথার চুল দিয়ে তিরুপতির আত্মাটাকে তিরুপতির সমাধির মধ্যেই আটকে ফেলে। সাথে ভৈরবী বলে, আজ অমাবস্যা, কাল থেকে শুক্রবার শুরু হবে, আর সেটা শেষ হওয়ার পূর্বেই তিরুপতির আত্মা বিনষ্ট হয়ে যাবে। তবে ততদিন পর্যন্ত আমি যেভাবে এখানে সবকিছু স্থাপনা করেছি ঠিক সেভাবে সবকিছু রাখতে হবে। এর মধ্যে কেউ যদি কোনোটা সরিয়ে ফেলে তাহলে এই আত্মার হাত থেকে কেউই তোমাদেরকে বাঁচাতে পারবে না। এই জন্য আগামী 15 দিন পর্যন্ত প্রতিদিন এক এক বাড়ির এক একজনকে এখানে পাহারায় নিযুক্ত করা হয়। কিন্তু এর মধ্যে একদিন সত্যয়াম নামে এক টিভি রিপোর্টার এই গ্রামের এই সার্বিক পরিস্থিতি নিয়ে একটি নিউজ করছিল। তারা একটি ড্রোন শট নিচ্ছিল। আর তখনই ওই ড্রোনটি তিরুপতির সমাধির উপরে গিয়ে পড়ে যায়। কিন্তু তারা ড্রোনটি আনতে গেলে এই গ্রামের একজন তাদেরকে বাধা দেয়। কারণ ভৈরবের নির্দেশনা মতে 15 দিনের মধ্যে এখানে কেউ প্রবেশ করতে পারবে না। এদিকে 4 লাখ টাকার ড্রোন এভাবে কি ফেলে রাখা যায়? তারপরও বাধ্য হয়ে তারা চলে যায়। কিন্তু রাতের বেলা যখন ওই পাহারাদার ঘুমিয়ে পড়ে তখন লুকিয়ে লুকিয়ে সত্যয়াম তার ড্রোন আনতে চায়। আর কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় কাঁটাতারে কেটে যাওয়ায়
তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল। আর যখনই সে ড্রোনটি আনতে যায় তখনই ওই সমাধির উপর রক্ত পড়ায় ঠিক একইভাবে রক্তটি তিরুপতির গায়ে গিয়ে পড়ে। সাথে সাথে তিরুপতির আত্মাটি সত্যায়মের মধ্যে ঢুকে যায়। আর মুক্ত হওয়া মাত্রই তিরুপতি সোজা ভাইরাবির কাছে চলে যায়। ভাইরাবি তখন গোসল করছিল, আর ভাইরাবিকে ভেজা অবস্থায় দেখে তিরুপতির মাথাও ঠিক নেই। তিরুপতি যে কোনো মূল্যে ভৈরবীকে ভোগ করতে চাচ্ছে। তবে যখনই সে ঘরের মধ্যে প্রবেশ করবে তখন একটি সাপ এসে তিরুপতিকে আটকে দেয়। আর ওই সাপটি এতটাই বড়, তিরুপতি কিছুতেই সাপের সাথে যুদ্ধ করে পারছিল না। আর সাপটি তিরুপতিকে তাড়া করতে করতে তিরুপতির সমাধি পর্যন্ত নিয়ে যায়। এর মধ্যে ভৈরবী এসে পড়েছে, আর তিরুপতি ভৈরবীকে দেখেই বুঝতে পারে এই সব কিছু ভৈরবীরই কাজ। তিরুপতির কথা, তুমি যত বড় নাগা সাধু হও না কেন আমার হাত থেকে এই গ্রামবাসীকে রক্ষা করতে পারবে না। কিন্তু ভৈরবীও চ্যালেঞ্জ করে বলে দেয়, আমি এই গ্রামেরই মেয়ে, যতদিন আমি এখানে আছি তুমি কিছুই করতে পারবে না। একদিকে তিরুপতির চ্যালেঞ্জ, সে যে কোনো মূল্যে এই গ্রামবাসীকে ধ্বংস করে দিবে। আবার ভৈরবীও চ্যালেঞ্জ করে সে যেভাবেই হোক তিরুপতির হাত থেকে গ্রামবাসীকে রক্ষা করে তিরুপতির বিনাশ ঘটাবে। সিন চলে যায় এর কয়েকদিন পর। রাধাকে দেখা যায় জেল থেকে মুক্তি পেয়েছে। রাধা সোজা এসে ভৈরবীর সাথে দেখা করে। এদিকে আর মাত্র কয়েকদিন, এরপর তিরুপতির আত্মা চিরদিনের জন্য এখান থেকে বিদায় নিবে। আবার তিরুপতির জন্য বহুদিন যাবৎ গ্রামে কোনো উৎসব করা হচ্ছে না। সামনেই উৎসবের দিন, তাই তারা ধুমধাম করে এবারের উৎসব উদযাপনের পরিকল্পনা করছিল। আর ঠিক তখনই পুরো ঘরের দরজা জানালার কাঁচ ভাঙতে শুরু করে, দমকা হাওয়া আসতে শুরু করে। আর তার সাথে তিরুপতির আত্মা। তিরুপতির আত্মা সবাইকে ডেকে তিরুপতির সমাধির কাছে নিয়ে যায়। আর দেখা যায় এখানে যেন ঘূর্ণিঝড়ের মতো কিছু একটা হচ্ছে। আর এখানে আমরা জানতে পারি তিরুপতির আত্মা এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। কারণ তিরুপতির আত্মারা যেহেতু সত্যামের মধ্যে ছিল, তিরুপতি সত্যামের মধ্যে ঢুকে বড় বড় তান্ত্রিকের কাছ থেকে তন্ত্রবিদ্যা শিখে এসেছে। আর সেজন্যই বায়ু, পানি, আগুন সবকিছু এখন তিরুপতি নিয়ন্ত্রণ করতে পারছে। তিরুপতির কথা, এখন কোনো কিছু আমাকে আর আটকাতে পারবে না। আর আমাকে এখন আর কোনো মানুষের শরীরও ব্যবহার করার প্রয়োজন নেই। তিরুপতি পুরো গ্রামের চতুর্দিকে একটি রেখা টেনে দেয় এবং সবার উদ্দেশ্যে বলে, কেউ এই রেখা পার হতে পারবে না। এই রেখা পার হলে তার মৃত্যু হবে। পুরো গ্রামের বিনাশ হবে। এই গ্রামে কোনো ফসল ফলবে না, খাবার থাকবে না, পানি থাকবে না। পুরো গ্রামবাসীকে মরতে হবে। আর এসব শোনা মাত্রই গ্রামের একজন বাঁচার জন্য ওই রেখা পার হতে যেতেই তার শরীর থেকে মাথাটা দ্বিখণ্ডিত হয়ে যায়। আর এটা দেখে গ্রামের অন্য কেউ আর ওই রেখা পার হতে সাহস পাচ্ছে না। পুরো গ্রামটাই তিরুপতির হাতে বন্দী হয়ে গেছে। তিরুপতির কথা মতো গ্রামে কোনো ফসল ফলছিল। শুরু হয় দুর্ভিক্ষ। গ্রামে কোনো ফসল ফলছে না, খাবার পানির জোগানও কমে যাচ্ছে। কেউ বাইরে যেতে পারছে না, ভিতরেও আসতে পারছে না, কোনো সাহায্য পাচ্ছে না। সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। ভৈরবীও কী করবে কিছু বুঝতে পারছে না, কারণ এগুলো সব কিছু ভৈরবীর ক্ষমতার বাইরে। ভৈরবীও তার লক্ষ্যে পৌঁছানোর জন্য মন্ত্র জপ করেই যাচ্ছে। তার আর 10,000 বার জপ করা বাকি। এরপর একদিন গ্রামের একটি বাচ্চা মেয়ে অসুস্থ হয়ে পড়ে। আর মেয়েটির বাবা মা মেয়েটিকে ভৈরবীর কাছে নিয়ে এসে মেয়েটিকে বাঁচানোর জন্য আকুতি করছিল, কারণ কোনোভাবে মেয়েটিকে হসপিটালে নেওয়ার কোনো উপায় নেই। তাই একমাত্র ভৈরবী এখন মেয়েটিকে বাঁচাতে পারে। তবে ভৈরবী বলে এখন শুধুমাত্র একজনই বাঁচাতে পারবে, আর সে হচ্ছে রাধা। কারণ ভৈরবীর কথা, বিবাহের বন্ধন হচ্ছে সবচেয়ে বড় অটুট বন্ধন। তাই ভৈরবী রাধাকে ব্যবহার করতে চাচ্ছে। ভৈরবী রাধাকে তিরুপতির ওই সমাধির ওখানে পাঠায়। আর তিরুপতি বেঁচে থাকতে রাধাকে যেমন দেখতে, যেমন সাজতে পছন্দ করত, ঠিক সেভাবেই পাঠিয়েছে। ভৈরবী রাধাকে এটাও বলে দিয়েছে, তুমি যেহেতু ওর বউ, তুমি ওর মনোযোগ তোমার দিকে নেওয়ার চেষ্টা করবে। আর এই সুযোগে আমি পঞ্চমন্ত্র পাঠ করে ওর শক্তিকে কমিয়ে নেওয়ার চেষ্টা করব, যাতে করে ওই বাচ্চাটাকে গ্রামের সীমারেখা পার করা যায়। তো প্ল্যান মতো রাধা তিরুপতির আত্মার সাথে কথা বলে তিরুপতির আত্মার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে। অন্যদিকে গ্রামে মাইকের মাধ্যমে ভৈরবে মন্ত্র পাঠ করে যাচ্ছে। আবার ওই মেয়েকে গ্রামের বাইরে নেওয়ার চেষ্টা চলছে। আবহাওয়াটাও খারাপ, ঝড় হওয়ার সম্ভাবনা আছে। এদিকের বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর তারা বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়া মাত্রই মাইক বন্ধ হয়ে যায়, যে জন্য মন্ত্রপাঠের শব্দ তিরুপতি সমাধি পর্যন্ত পৌঁছাতে না পারায় তিরুপতির আত্মা স্পষ্ট বুঝতে পারে রাধাকে ব্যবহার করে ওই মেয়েকে হসপিটালে নেয়ার জন্যই তাকে অন্যদিকে মনোযোগী করা হচ্ছিল, তার সাথে চালাকি করা হচ্ছিল। আর রাধা তিরুপতির সাথে চালাকি করায় তিরুপতি ওই মেয়ের শরীরের মধ্যে ঢুকে রাধার দেহ থেকে রাধার মাথাটা আলাদা করে দেয়। আর এরপর ওই মেয়েটির মাধ্যমে রাধার মাথাটি নিয়ে থানাতে গিয়েছিল। তার মানে ওই মেয়েটি থানায় যায়নি, তিরুপতি নিয়ে গিয়েছে। যে দৃশ্যটা আমরা মুভির প্রথমে দেখেছিলাম, মানে তিরুপতিকে রাধা যেভাবে খুন করেছিল, তিরুপতি আজ রাধাকে সেভাবেই খুন করে তার বদলা নিল।
এদিকে ভৈরবী ধীরপতির আত্মার কাছে বারবার অনুরোধ করছে, গ্রামবাসী যা কিছু করেছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি, তুমি এমনটা করো না। কিন্তু ধীরপতির কথা, আমার মৃত্যুর পর তারা আমাকে ছাড়েনি, আমার আত্মাকে কষ্ট পাওয়ার জন্য আমার সাথে তারা এমনটা করেছে, আমি কেন তাদেরকে ছাড়ব? কিন্তু ভৈরবী বারবার ধীরপতিকে বোঝানোর চেষ্টা করছে, ধীরপতিকে অনুরোধ করছে। অবশ্য এরপর ধীরপতি বলে, আমি এক শর্তেই গ্রামবাসীকে ছেড়ে দিতে পারি। আর ধীরপতির শর্ত হচ্ছে, ভৈরবী যে তপস্যা করছে সেই তপস্যা ভেঙে তাকে ধীরপতিকে বিয়ে করতে হবে। যদি ভৈরবী সেটা করে তবেই ধীরপতি গ্রামবাসীকে ছেড়ে দিবে। আর ধীরপতি ভালো করেই জানে ভৈরবী কোনো কিছুতেই তার এই প্রস্তাবে রাজি হবে না। কিন্তু ভৈরবী বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে এই গ্রামবাসীকে বাঁচানোর জন্য নিজের তপস্যার কথা ভুলে গিয়ে ধীরপতির কথা রাজি হয়ে যায়। আর ধীরপতি শুনে তো খুবই খুশি। ধীরপতি ভৈরবীকে শুধু বলে, তাহলে নতুন বউয়ের মতো সেজে আয়। এরপর ভৈরবী ফিরে আসে। আর গ্রামবাসীও এখন ঈশ্বরের উপর থেকে ভরসা হারিয়ে ফেলেছে, কারণ তারা স্পষ্টই বুঝতে পারছে ধীরপতি এই ওদেলাকে শ্মশান বানিয়ে ছাড়বে। কিন্তু ভৈরবী তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, তোমরা আস্থা রাখো, কারণ ভৈরবীর কাছেও এটা একটা পরীক্ষা। ভৈরবী গ্রামবাসীকেও বোঝায় যে উপর ঈশ্বর আছেন, তিনি সবই দেখছেন, তিনি এর সমাধান করবেন, তিনি আমাদের রক্ষা করবেন, সব তার ইচ্ছাতেই হচ্ছে। আর ভৈরবী যাওয়ার সময় রহিমের দিকে কিছু একটা ইশারা করে চলে যায়। ভৈরবীর আর মাত্র 1000 বার মন্ত্র জপ করা বাকি। এরপর ভৈরবী ধীরপতির কথা মতো নতুন কোণের সাজ সাজে। অন্যদিকে রহিমের দিকে তাকিয়ে ভৈরবীর ওই ইশারা করায় রহিম বেনকাটের সাথে আলোচনা করছে, হয়তোবা ভৈরবী তাকে কিছু বোঝানোর চেষ্টা করছে। কারণ ভৈরবী তখন ওম নমঃ শিবায় বলেছিল আর হাত দিয়ে কিছু ইশারা করে দেখিয়েছে, এমনভাবে দেখিয়েছে যেটা বোঝাচ্ছে কিছু একটা মুক্তি। আর সব কিছু মেলালে বোঝা যাচ্ছে ভৈরবী মুক্তির কথা বলেছে। কিন্তু এটা কিসের মুক্তি? ওদেলা গ্রামের মুক্তি না ধীরপতির মুক্তি? এবার রহিম স্পষ্ট বুঝতে পারছে ভৈরবী তাকে কি বুঝিয়েছে। অন্যদিকে সত্যয়মের দেহ ব্যবহার করে ধীরপতি ভৈরবীর কাছে এসেছে। ভৈরবীও প্রস্তুত। একদিকে গ্রামবাসী মন্দিরে পূজা করছে, অন্যদিকে রহিম ধীরপতির সমাধি থেকে ধীরপতির দেহাবশেষ বের করছে। এই জন্য ধীরপতি ভাবছে ভৈরবী হয়তোবা ধীরপতিকে বিনষ্ট করার জন্যই একটা কোনো পরিকল্পনা করেছে। কারণ ধীরপতি যদি এখানে থাকে এই সুযোগে অন্যরা ধীরপতির সব প্ল্যান নষ্ট করে দিবে। এই জন্য ধীরপতি বলে, আমি তোকে বদ্ধ ঘরের মধ্যে ভোগ করব না, পুরো গ্রামবাসীর মধ্যে তোকে ভোগ করব, পুরো গ্রামের মানুষ সব দেখবে। এই জন্য ধীরপতি ভৈরবীকে মন্দিরে নিয়ে যায় এবং গ্রামবাসীকে উদ্দেশ্য করে বলে, সবার চোখের সামনে আমি ওকে ভোগ করব, তোমরা তাকিয়ে তাকিয়ে দেখবে, কেউ যদি চোখ বন্ধ করার দুঃসাহস করো আমি তাকেই মেরে ফেলব। এরপর ধীরপতি যখন ভৈরবীকে ভোগ করতে যাবে তখন ধীরপতি লক্ষ্য করে ভৈরবী বারবার ওই মন্ত্র জপ করছে। আর মাত্র কয়েকবার বাকি, তারপরে ভৈরবী অসীম শক্তির অধিকারী হবে। আর ধীরপতি এটা বুঝতে পেরে ভৈরবীকে আঘাত করছে এবং আঘাত করতে করতে একসময় ভৈরবী সেন্সলেস হয়ে যায়। ধীরপতির এমন নৃশংসতা দেখে ধীরপতির মা আর ভাইও ধীরপতিকে থামতে অনুরোধ করছিল, কিন্তু ধীরপতি তাদেরকে সরিয়ে দেয়। গ্রামের কোনো ব্যক্তিও তখন সামনে আসতে সাহস পাচ্ছিল না। ঠিক তখন একটি বাচ্চা মেয়ে ভৈরবীর কাছে এসে বসে এবং ভৈরবীর রক্ত নিয়ে পাশে থাকা নন্দীর গায়ে লাগিয়ে দেয়। আর এরপরই ভৈরবীর মধ্যে একটি শক্তির সঞ্চার হয়, ভৈরবীর জ্ঞান ফিরে আসে। আর এটা দেখে ধীরপতিও তার সকল তন্ত্রমন্ত্র ব্যবহার করে সব দুষ্টু শক্তিকে ডেকে পুরো গ্রামবাসীকে নিমেষে শেষ করার জন্য মন্ত্রপাঠ শুরু করে দেয়। আবার ভৈরবীরও তপস্যা পূর্ণ হয়ে যাওয়ায় ভৈরবীর কাছে অলৌকিকভাবে একটি ত্রিশূল এসে পড়ে। আর ওই ত্রিশূল দিয়ে আঘাত করতেই সত্যয়মের শরীর থেকে ধীরপতির আত্মাটি আলাদা হয়ে যায়। আবার এদিকে রহিম ধীরপতির সমাধি থেকে ধীরপতির দেহাবশেষ বের করে আগুনে চালিয়ে দেয়। সাথে সাথে ধীরপতির আত্মারও বিনাশ ঘটে। সিন চলে যায় কয়েকদিন পর। ভৈরবীর কাজ এখন শেষ, তাই ভৈরবী গ্রামবাসীর থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আর ভৈরবী গ্রাম থেকে চলে যাওয়ার পর থেকেই ধীরপতির সেই সাইকেলটিকে আবার চলতে দেখা যায়। ধীরপতির আত্মা এখনও ওদেলায় ঘুরে বেড়াচ্ছে। তার মানে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে ওদেলার পার্ট 3 আসতে চলেছে। আর এর জন্যই গল্পটি এভাবে সাজানো হয়েছে। তার মানে ধীরপতির আত্মার ভৈরবীর মধ্যে হয়তোবা আরও কঠিন যুদ্ধ বাকি। তবে পার্ট 3 আসার পরই বাকিটা বোঝা যাবে। তো মুভিটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।